কাল থেকে তুই আমার পিএ হিসেবে কাজ করবি, আমার আদেশ মেনে চলবি। তোকে এখন থেকে আমি গোলাম হিসেবে দেখব, মিস্টার স্বামী। অনেক ভেঙে পড়ে, পায়ে পড়ে যায় অরুর অনুরোধ করে বলে, প্লিজ অরু, মা বাবাকে সত্যিটা বলে দে। আমার সয় সম্পত্তি কিছুই চায় না, সব তুই নিয়ে নে। শুধু এই অবহেলা অপমান আর নিতে পারছি না, আমি আর পারছি না, প্লিজ। আমি অনিক আহমেদ। আজ আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন। আজ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি আমার চাচাতো বোন রুবাইয়াত ইসলাম অরুর সাথে। এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আর শুধু আমিই নয়, অরু এই সম্পর্ক চায়নি, বরং তার একমাত্র ইচ্ছা ছিল কোনোভাবে আমাকে এই বাড়ি থেকে বিতাড়িত করা। কিন্তু বিধাতার কি নির্মম রসিকতা, অরুর সব পরিকল্পনা উল্টো হয়ে আজ তাকেই আমার গলায় ঝুলিয়ে দেওয়া হলো। চলুন, সব কিছু শুরু হয়েছিল যেখান থেকে সেইখানেই ফিরে যাই। 6 মাস আগের দিনগুলোতে আমি অনিক আহমেদ, পিতা নাফিস আহমেদ, আমার বড় চাচা আসিফ আহমেদ, যিনি অত্যন্ত কঠোর ও প্রভাবশালী মানুষ, তার মেয়ে আমার চাচাতো বোন রুবাইয়াত ইসলাম অরু, অসাধারণ রূপবতী, তেমনি আত্ম অহংকারে ভরা। তার সৌন্দর্যে যেন চোখ ধাঁধিয়ে যায়। আমার মতো ছেলের মনও একসময় ছিল তার প্রেমে হাবুডুবো, কিন্তু তার অহংকার, তার প্রতিটি কথায় বিদ্রূপ আর সেই তীক্ষ্ণ দৃষ্টির ঘা আমাকে বারবার তার থেকে সরে আসতে বাধ্য করেছিল। আমাদের সম্পর্ক ছিল রীতিমতো বিদ্বেষপূর্ণ, ভারত পাকিস্তানের চেয়েও জটিল। যতটা সম্ভব একে অপরকে এড়িয়ে চলতাম। ওর বয়সে আমার থেকে 3 মাসের বড়, কিন্তু তার আচরণ ছিল এমন যেন সে 10 বছর সিনিয়র। সামনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা, আমি পড়ালেখা আর ভবিষ্যতের প্রস্তুতিতে ব্যস্ত। ঠিক সেই সময় একদিন হঠাৎ বাড়িতে এক অচেনা ছেলে আসে। সে সোজা গিয়ে বড় চাচার সামনে দাঁড়িয়ে বলে, আপনার ভাইপো অনিক আমাকে খুব মেরেছে, আমাকে হুমকি দিয়েছে, আমার প্রাণনাশের আশঙ্কা। বড় চাচা কিছু না শুনেই আমাকে ডেকে আনে, চোখে আগুন, হাতে থাপ্পড়। তুই এমন কাজ করলি কেন? আমি হতবাক, জিজ্ঞেস করলাম, চাচা আমার অপরাধ কি? ছেলেটা ততক্ষণে নাটক করে যাচ্ছে, কিন্তু আমি চুপ থাকিনি। যার মাথা একটু রকচটা, চোখে চোখে রেখে ছেলেটাকে সামনে দাঁড়িয়ে ইচ্ছে মতো পেটাতে শুরু করি। বড় চাচা বিস্ময়ে বলে ওঠেন, তুই আবার মারলি কেন? আমি হেসে বলি, চাচা আপনি তো ভুল করে আমাকে শাস্তি দিয়েছেন, আমি সেই ভুলটা সত্যি করে ফেললাম, এখন আপনি সঠিক শাস্তিটাই দিয়েছেন। হাজার হলেও তোমাদের রক্ত আছে আমার শরীরে। ঘটনাটা মুহূর্তে ছড়িয়ে পড়ে বাড়ির প্রতিটি কোণে। পরে আমি জানতে পারি পুরো ঘটনাটাই ছিল অরুর সাজানো নাটক। সে শুধু চায় আমি যেন এই বাড়ি থেকে বিতাড়িত হই, কারণ পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমার মাস্টার্স শেষ হলেই ব্যবসার পুরো দায়িত্ব আমার কাঁধে যাবে। বাবাও বড় চাচার বিশাল ব্যবসা, তার অধিকার আমি পেতে যাচ্ছি, এটা সে মানতে পারছে না। একদিন অরু সোজা গিয়ে আমার মাকে বলে, ছোট মা, আপনার ছেলে আমাকে ঠোঁটে জোর করে চুমু দিয়েছে। আমি তখন ঘরেই উপস্থিত। আমার মা রেগে গিয়ে আমাকে চর মারে আর বলে, ছি ছি। আমি সামনে এগিয়ে গিয়ে অরুর ঠোঁটে জোর করে চুমু খেয়ে বলে, মা যেটা আমি করিনি বলে দোষ পেয়েছি সেটা এখন করলাম। তুমি তো জানোই আমি বিনা অপরাধে শাস্তি ভোগ করি না, আর এক অপরাধের শাস্তি 2 বার হয় না। অরু হতভাগ, কিন্তু আমি তাকে চোখ মেরে রুম ছেড়ে বেরিয়ে যাই। পেছনে দাঁড়িয়ে সে বলে ওঠে, তুই দেখিস, তোকে আমি এই বাড়ি থেকে বের না করা পর্যন্ত শান্ত হব না। একদিন হঠাৎ দেখি অরু একটি ছেলের পেছনে বসে বাইকে চেপে কোথাও যাচ্ছে। আমি অনুসরণ করি। তারা গিয়ে থামে এক পার্কে। ছেলেটাকে আমি চিনতে পারছি, সে প্লেবয় হাসান, বখাটে, মেয়ে ঠকানোর কারিগর। আমি আর সহ্য করতে পারি নাই, গিয়ে ছেলেটাকে সপাটে থাপ্পড় মেরে বলি, তুই অরুর সঙ্গে কি করিস? অরু উল্টো আমাকে থাপ্পড় দিয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড, এটা আমাদের বিষয়, তুই নাক গলাবি না। আমি বলি, তুই ভুল পথে চলছিস, বড় চাচাকে সব জানাতে হবে। এই কথা শুনেই অরুর টেনশনে পড়ে যায়। হাসানের সঙ্গে মিলে সে এক ভয়াবহ ষড়যন্ত্র করে। বাসায় এসে চিন্তা করলাম অরুকে আরেকবার বোঝাতে হবে, তারপরেও না হলে বড় চাচাকে বলবো। তাই রাতে খাবারের পর আমি অরুকে মেসেজ পাঠাই,
তোর সঙ্গে কিছু কথা আছে, আমার রুমে আয়। ওরু কোমরে একটি পিস্তল গুজে হাতে এক কাপ কফি নিয়ে আসে। চাচি তোমার জন্য কফি পাঠিয়েছে। সে বলে। আমি নির্ভরতায় কফি খেয়ে ফেলি, কিন্তু কয়েক মুহূর্তেই শরীর নিস্তেজ হয়ে পড়ে। ওরু নিজের সব পোশাক ছিঁড়ে ফেলে, মেঝেতে বসে পড়ে। সকাল 7:30। বাঁচাও বাঁচাও, অনেক আমার সব শেষ করে দিয়েছে। অরুর চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। বাড়ির সবাই দৌড়ে আসে। আমার মাথা তখনও ঘুরের মধ্যে আছে। আমি চোখ খুলে দেখি অরু চাদরে মোড়ানো, অর্ধনগ্ন, কাঁদছে। সবার সামনে সে দেখায় আমার মেসেজটা আর বলে, ও আমাকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেছে, পিস্তল দেখিয়ে হুমকি দিয়েছে, যদি চিৎকার করিস তাহলে জানে মেরে ফেলবো, এই বলে সারা রাত আমাকে ধর্ষণ করেছে। আমি কিছু বলতে চাচ্ছি, ঠিক তখনই বাবা আর বড় চাচা আমাকে এলো পাথারি মারতে শুরু করেন। মাথা ফেটে রক্ত ঝরতে থাকে, মুখ থেকে হাত থেকে রক্ত পড়ে। মা চিৎকার করে কান্না করে। ওরও মনে মনে বলে, আজকে তোকে বাড়ি থেকে বাহির করে দিবে, গ্যারান্টি। আমার প্ল্যান সাকসেসফুল হবে। মনে মনে অট্ট হাসিতে মেতে ওঠে অরু। অবশেষে দাদি এসে বলেন, আর মারিস না, বিচার করে ছেলেকে মেরে ফেলবে নাকি? এমন করে মারছিস যেন চোর ধরেছিস। বড় চাচা আসিফ আহমেদ তখন চূড়ান্ত ঘোষণা দেন, আমি আর ভাই নাসিফ অনেক আগেই ঠিক করেছি, অনেক আর অরুর বিয়ে হবে। এখন যেহেতু এমন কাণ্ড ঘটেছে, আর অনেক আমাদের শেষ বংশের প্রদীপ, এই মুহূর্তে বিয়ে হবে। এই ঘোষণায় যেন বজ্রাঘাত নামে অরুর মুখে। বাজি উল্টে গেছে। ডাক্তার এসে আমার চিকিৎসা করেন। সবাই আমাকে উপেক্ষা করে। বিয়ে হয়, স্বাক্ষর হয়, কিন্তু সম্পর্ক করতে সময় লাগে না, বরং বেশ গড়াতে সময় লাগে না। সে রাতে আমি খাবারের জন্য ডাইনিংয়ে যাই। তখন সবাই বলে, আজ থেকে তোমার খাবার রুমে পাঠিয়ে দেওয়া হবে, পরিবারের কেউ তোমার সঙ্গে খাবে না। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে নিচে। পরিবারের সবাই এখন আমার থেকে মুখ ফিরিয়ে থাকে, কেউ কথা বলে না। আমি ছাদে গিয়ে একা বসে কাঁদে। মন ভেঙে যায়, বুকের ভেতর পাথরের মতো ভার। অল্প সময় পর অরু ছাদে আসে। সে বলে, চেয়েছিলাম তোকে এই বাড়ি থেকে তাড়াতে, কিন্তু আমার বাবা তোকে সারা জীবনের জন্য গলায় ঝুলিয়ে দিল। তার মুখে হাসি বিষাক্ত। তুই চিন্তা করিস না, হাসানের সাথে কথা বলছি, তোর থেকে মুক্তির রাস্তা বের করব। সে বলে, কি রে, চুপ করে আছিস কেন? আমি ধীরে বলে উঠি, তুই আজ যা করেছিস তার প্রতিশোধ আমি নিব। আজ থেকে তুই থাকবি আমার রুমে, আমার স্ত্রী হয়ে, কারণ সেটাই এখন তোর পরিচয়। আর এই পরিচয়ের আড়ালে শুরু হবে আমার নতুন লড়াই। আর কি বললি? মুক্তি? জীবনেও মুক্তি পাবি না, তোর সারা জীবন আমার সাথে থাকতে হবে। অনিকের মুখের কথা শুনে ওরু হঠাৎ করে অট্ট হাসিতে ফেটে পড়ে, যেন অনিকের সাহসটা তার কাছে নিছক কৌতুক। ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করে বলে, দেখব তুই কি করতে পারিস। এটা বলে ওরু বুক ফুলিয়ে চলে গেল। অনিক চুপচাপ দাঁড়িয়ে থেকে এক পলক তাকিয়ে থাকে তার চলে যাওয়ার পিছনে। তারপর মনে মনে বলে, অরুর সঙ্গে আমার এমন কি শত্রুতা যে সে এইভাবে প্রতিশোধ নিচ্ছে? আমি তো বিনা অপরাধে শাস্তি পেয়েছি। সময় বলবে এবার এই অন্যায়ের শোধ কিভাবে হয়। অনিক ধীরে ধীরে নিজের রুমে ফিরে আসে। দরজা খুলে দেখে ওরু সাধারণ একটা থ্রি পিস পরে বিছানায় বসে ফোন কাটছে, যেন কিছুই হয়নি। অনিককে দেখে ওরু ঠোঁট উঁচু করে বলে, এসেছিস? তোকে দেখলে করুণা হয়, তোর জীবন আমি তেজপাতা বানিয়ে দেব। অনেক কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে গভীর এক চিন্তার রেখা। মাথার ভিতর অন্য কিছু পাক খাচ্ছে, যা অরুর চিন্তার সীমার বাইরে। অরু আবার বলে ওঠে, তোর কপাল ভালো, তোর বউ দেখতে সুন্দর, কিন্তু ছুতে পারবি না, স্পর্শ করার অধিকারও নেই তোর। এই বলে সে আবার হাসতে শুরু করে। ঠাট্টার ছেলে অনেকের হৃদয় ছুরি চালিয়ে দেয়। অনেক ধীরে ধীরে নিজের শার্ট খুলতে খুলতে সামনে এগিয়ে যায়, গলা শক্ত করে বলে, মেসাস অরু, তুই কি ভেবেছিস এত সহজে আমি তোকে ছেড়ে দিব? অরু এবার সত্যি একটু ঘাবড়ে যায়, চোখে মুখে ভয় কিন্তু মুখে স্পর্ধা। অরু বলে, তুই কি করবি? ধর্ষণ করবি আমাকে? ভয়ে ভয়ে আবার বলে অরু,
উল্টোপাল্টা কিছু করলে আমি চিৎকার করে সবাইকে ডেকে আনবো। অনেক ঠান্ডা গলায় জবাব দেয়। তুই হয়তো ভুলে গেছিস আমরা স্বামী স্ত্রী। তুই যদি চিৎকার করিস সবাই আসবে, তখন কি বলবি? সত্য বলবি না বানানো গল্প? এক পা এগিয়ে এসে আরও বলে, তুই ভালো করেই জানিস আমি বিনা অপরাধে শাস্তি ভোগ করেছি। আজ সেই শাস্তি অপমান সত্যি করে দেখাবো তোকে। অনিকের কণ্ঠে এতটা আত্মবিশ্বাস আর রাগ যে অরু রীতিমতো ভয় পেয়ে যায়। এসি রুমে থেকেও ঘামতে শুরু করে, তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সত্যি তো, অনেক তো আমার উপর শোধ নিতেই পারে। অরু মনে মনে ভাবে, আমি নিজেই নিজের পায়ে কুড়াল চালালাম নাকি? ঠিক তখনই অনিক এক ঝটকায় অরুকে নিজের বুকের মধ্যে টেনে নেয়, তার কাপড় ছিঁড়ে ফেলতে শুরু করে। অরু কাঁদো কাঁদো গলায় বলে, প্লিজ অনেক, আমাকে এভাবে সর্বনাশ করিস না। আমি হাসানকে ভালোবাসি। হাসান নামটা শোনা মাত্রই অনিকের ভিতরের আগুনে ঘি পড়ে। রাগে গজগজ করতে করতে বলে, আমি তোর স্বামী আর তুই আমার সামনে দাঁড়িয়ে পরপুরুষের নাম নিচ্ছিস? অরু বলে, আমি তাকে ভালোবাসি, বিয়ে করব। অনিক বলে, তাহলে আমাকে ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে পরিবারের সামনে অপমান করেছিলি কেন? আমাকে একঘরে করেছিলি কেন? এই বলে অনিক অরুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর তার শরীরের উপর ঝাঁপটে পড়ে। অনেক ঠোঁট চেপে ধরে অরুর ঠোঁটে। তারপর অনেকটা সময় ধরে গভীরভাবে চুমুক হয়। এরপর বলে, তুই যদি আমার শর্তে রাজি থাকিস তবে আমি তোকে ছেড়ে দিব। অরু ফিসফিসিয়ে বলে, কি শর্ত? অনেক ধীর কণ্ঠে বলে, পরিবারের সামনে গিয়ে সত্যি কথা বল। তুই মিথ্যে বলেছিলে, তাহলে তোর ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে। অরু এবার ঘামতে থাকে, ভাবে, সত্যি বললেও আমি শেষ, আর না বললেও শেষ। সত্যি বললে সংসারটা তো করতে হবে। অরু শেষমেশ বলে, মরে গেলেও আমি পরিবারের সামনে সত্যি বলবো না। অনেক রেগে গিয়ে তার সমস্ত কাপড় ছিঁড়ে ফেলে দেয়। অরু চিৎকার করে, প্লিজ অনেক, এমন করিস না। কিন্তু অনেক কোনো কথা না শুনে অরুকে পুরোপুরি দখলে নেয়। সারা রাত চলতে থাকে সেই পৈশাচিক সম্পর্ক, আইনি অর্থে যাকে বলে বৈধ ধর্ষণ, কিন্তু বাস্তবে যেন এক ধরনের প্রতিশোধ। সকালে অরু ব্যথায় কাতর হয়ে অশ্রমে যায়। তারপর ফ্রেশ হয়ে ফিরে এসে দেখে অনেক বিছানায় বসে আছে। অনেক ঠোঁটের কোণে হাসি এনে বলে, গত রাতটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ রাত। অরু ফুঁসে উঠে বলে, তুই আমাকে ধর্ষণ করেছিস, স্বামী নামের তকমা ব্যবহার করে আমার উপর জোর খাটিয়েছিস। এখন আমি আইনি লড়াই যাব না। কেন জানিস? স্বামী নামের তকমা আছে তাই। কিন্তু অনেক ঠান্ডা গলায় বলে, চল শুরু কর আইনি যুদ্ধ। তবে বলতো, কোনো স্বামী কি তার স্ত্রীর সাথে ধর্ষণ করতে পারে? তারপর সে আরও বলে, তুই তো আমাকে প্রথমে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়ে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছিস। পরিবারের কেউ পর্যন্ত আমার মুখ দেখতে চায় না। এখন বলতো, কার অপমান বড়? অনেক চোখে চোখ রেখে বলল, তুই যদি আমাকে বারবার অপমান করিস তাহলে আমি তো তোর মতো হট বউয়ের শরীর দেখে নিজেকে থামাতে পারবো না। এই বলে অনিক চলে যায় বাহিরে। এই কথাগুলো ইচ্ছাকৃতভাবে বলে অনিক, যেন অরুকে উস্কে দেওয়া যায়। অরু ব্যথায় কাতর হয়ে আছে আর মনে মনে ভয়ঙ্কর এক নতুন পরিকল্পনা আটে। কিছুক্ষণ পর আসিফ আহমেদ আর নাফিস আহমেদ তারা অরুকে ডেকে বলেন, অরু, আমরা ঠিক করেছি 3 দিন পর অনেককে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেব। তুই কি বলিস? অরু একটা থেমে বলে, বড় বাবা, ছোট বাবা, তোমরা আমাকে জোর করে অনেকের সাথে বিয়ে দিয়েছিলে, আমি মেনে নিয়েছি। কিন্তু ওর ব্যবহার আর চরিত্র এমন যে এত বড় কোম্পানির দায়িত্ব ওর হাতে দেওয়া ঠিক হবে না। আসিফ আহমেদ বলেন, তাহলে তুই বল, দায়িত্ব কে নেবে? অরু তখন নিজের পাকা চাল ফেলে, তোমরা যদি রাজি থাকো আমি একটা প্রস্তাব দিতে পারি। বল শুনি। আমি অফিস আর কোম্পানির দায়িত্ব নিতে রাজি। অনেক সাধারণ একজন কর্মকর্তা হিসেবে জয়েন করবে। কেউ জানবে না যে সে মালিকের ছেলে। যদি সময়ের সঙ্গে সঙ্গে অনেক নিজেকে প্রমাণ করতে পারে তখন আমি নিজে ওকে দায়িত্ব বুঝিয়ে দেব। হাজার হলেও সে এখন আমার স্বামী।
এই প্রস্তাব শুনে দুই ভাই মাথা নাড়েন। আসিফ আহমেদ বলেন, ঠিক আছে, 3 দিন পর আমরা তোমাকে কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দেব। অনেক তোমার পিএ হিসেবে অফিসে জয়েন করবে। নাফিস আহমেদ বলেন, তুই অনেককে মানুষ কর যেমন একজন স্ত্রী করে। অরু কৃত্রিম কোমলতায় বলে, এমন করে বলো না ছোট বাবা, অনেক আমার স্বামী, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই বলে অরু রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। তারপর মুখে ভয়ঙ্কর এক হাসি এনে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে বলে, আমার প্ল্যান আরও সহজ হয়ে গেছে মিস্টার রনি। এইবার তোমার জীবন আমি নরক বানিয়ে ছাড়ব মিস্টার স্বামী। ঘন রাত, সারা বাড়িতে নিস্তব্ধতা, কিন্তু অনেকের মনে চলছে ঝড়। 2 দিন ধরে তার নিজের পরিবারের কেউ তার সঙ্গে কথা বলেনি, যেন সে এই বাড়ির কেউ নয়, যেন তার অস্তিত্বটাই এখন নিষিদ্ধ। এক করে করে রাখা হয়েছে তাকে, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার নিজের বাবা, চাচা, এমনকি মাও। রুমে ঢুকে অরু, চোখে বিদ্রুপের ঝিলিক। কিরে, খাবি না? ছোট মা তোর জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। তুই তো এখন আমাদের সঙ্গে এক টেবিলে খাওয়ার যোগ্য নোস, তাই আলাদা করে পাঠানো হয়েছে। অনেক চুপ, বুকের ভিতর থেকে ঘুমড়ে ওঠে কান্না। অরুর কথাগুলো কুড়ালের মতো কেটে যায় অন্তরে। খাবারটা সামনে রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে সে। দিন দিন অরুর প্রতি একটা তীব্র ঘৃণা জমে উঠছে তার মনে। রাতে হঠাৎ নাফিস আহমেদ অনেককে ডাকেন। অনেক দৌড়ে যায়, মনে আসা হয়তো আজ বাবার মন গলেছে। বাবা, আপনি ডাকলেন? নাফিস আহমেদ ও আসিফ আহমেদ মুখ গম্ভীর করে বসে। কাল থেকে অরুকে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেব। আর তুমি অরুর পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করবে। একজন সাধারণ কর্মচারী হিসাবে এর বেশি কিছু নয়। আরও বলে, আর অনেক, তুমি চেষ্টা করবে আমাদের সামনে না আসতে। তোমার উপস্থিতি আমাদের সম্মান ক্ষুণ্ণ করে। সব কিছু শুনে অনেক যেন নিঃশ্বাস ফেলতে ভুলে যায়। শব্দহীন চিৎকারে বুকটা ফেটে যাচ্ছে তার। সে মাথা নিচু করে রুমে নিয়ে যায়। নিজের পরিবারের এমন অমানবিক আচরণ তাকে নিঃশেষ করে দিচ্ছে। রাত বাড়ে, হঠাৎ অরু আসে অনেকের রুমে। কাল থেকে তুই আমার পিএ হিসেবে কাজ করবি, আমার আদেশ মেনে চলবি। তোকে এখন থেকে আমি গোলাম হিসেবে দেখব মিস্টার স্বামী। অনেক ভেঙে পড়ে, পায়ে পড়ে যায়, অরুর অনুরোধ করে বলে, প্লিজ অরু, মা বাবাকে সত্যিটা বলে দে। আমার সয় সম্পত্তি কিছুই চায় না, সব তুই নিয়ে নে। শুধু এই অবহেলা, অপমান আর নিতে পারছি না, আমি আর পারছি না, প্লিজ। অরু তাচ্ছিল্যের হাসি হাসে। তুই কি আমাকে বেওকুফ ভাবিস? আমি সত্যি বললে তোর এই অবস্থা আমারও হবে। আমি তা হতে দেব না। আমি তোর জীবনটা নরক বানাবো। সবাই জানবে তুই একজন ধর্ষক। এই ধর্ষক শব্দটা অনেকের কানে আগুন হয়ে ফোটে। সে থারিয়ে যায়, চোখ জ্বলছে। শোন অরু, আজ থেকে আমি অনেক আহমেদ প্রতিজ্ঞা করছি, যে অপরাধ আমি করে দিই সে অপরাধ প্রতিদিন তোর সাথে করব। তুই যাকে বিয়ে করতে চাস হাসান, আমি তা হতে দিব না। তুই সারা জীবন আমার সঙ্গেই থাকবে। অরু বিদ্রুপ করে, তুই তো আমাকে অলরেডি ধর্ষণ করেছিস। তুই স্বামী নামে একটা ট্যাগ থাকায় তোকে কিছু করতে পারি নাই। আর হাসানকে বিয়ে করতে যা করার দরকার আমি করব। অনেক আর নিজেকে ধরে রাখতে পারে না, ঝাপটে ধরে অরুকে। অরু কাঁদতে কাঁদতে বলে, প্লিজ অনেক, গতকাল যা করেছিস তার ব্যথা এখনও আছে শরীরে। কিন্তু অনেক শোনে না। অরুকে রাতভর অত্যাচার করে নিজের যন্ত্রণাকে চাপা দেয়, যেন প্রতিশোধ নিতে গিয়ে ভালোবাসা, অপমান, ঘৃণা সব মিশে এক বিষাক্ত খেলায় পরিণত হয়েছে। সকালে অরু কষ্টে কাঁদতে থাকে, অনেক ব্যঙ্গ করে, কিরে, অফিসে যাবি না? দেখি তো অবস্থা ভালো না। বড় চাচাকে বলে দে আজ যাস না। অরু চিৎকার করে। আমি যাব, আমাকে নিয়ে ভাবিস না। দুজন রেডি হয়ে বের হয়। বাড়ির সামনে আসিফ আহমেদ বলে ওঠেন, অনেক, অফিসে কেউ যেন না জানে তুমি আমাদের সন্তান। তোমার চরিত্র সম্পর্কে যদি জানে, আমাদের সম্মান থাকবে না। অনেক স্তব্ধ হয়ে যায়, চোখে জল। পরিবার তাকে কোথাও নামিয়ে এনেছে, নিজেকে আর মানুষ বলে মনে হচ্ছে না তার। অফিসে সবাই পরিচয় করিয়ে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের কন্যা রুবাইয়াত ইসলাম অরু।
তোমাদের নতুন বস, আর পাশে থাকা অনিক আহমেদ, অরুর পিএ, দুজন কালকে থেকে জয়েন করব। সবাই নতুন বসকে হেল্প করবে। অনিকের চোখে জল চলে আসে, ইচ্ছা করে আত্মহত্যা করতে, কিন্তু ধর্মীয় ভয় পাপের ভীতি তাকে বাধা দেয়। পরদিন সকালে নতুন অফিসের প্রথম দিন। অনেক সাদাসিধা প্যান্ট শার্ট পরে, চোখে অনিশ্চয়তার ছায়া আর মন জুড়ে এক রাশ অপমানের জ্বালা নিয়ে পৌঁছলো বাপ চাচার বিলাসবহুল অফিস ভবনে। এই সেই প্রতিষ্ঠান যেটা তার বাবারা গড়ে তুলেছেন, আর এখন সে প্রতিষ্ঠাতার সন্তান নিজের পরিচয় গোপন রেখে পিএর পদে জয়েন করছে। লিফটে উঠে অফিসের 7ম তলায় পৌঁছালো অনিক। সামনে তাকাতেই যেন মেঘ ফুরে বিদ্যুৎ নেমে এলো। মাঝারি এক কাজে ঘেরা কেবিনে বসিয়েছে অরু, তারই স্ত্রী, তার জীবনে অভিশাপ। আধুনিক পোশাকে বসে থাকা অরুর চোখে মুখে বিজয় চিহ্ন। অনিককে দেখে ঠোঁট পাকিয়ে এক ধরনের ঘৃণা মিশানো হাসি হেসে অরু বলে উঠল, ও মাই গড, এটা তো আমার স্বামী নয়, আমার দাস এসেছে। ও সরি, এখন থেকে আপনাকে মিস্টার পিএ বলেই ডাকার অভ্যেস করতে হবে, রাইট? অরু আরও বলে, আমার টেবিল পরিষ্কার করে ফাইলগুলো গুছিয়ে রাখো, আর ক্যাফে থেকে এসে 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে এসো, সুগার ছাড়া। অনেক মাথা নিচু করে এক এক করে কাজগুলো করতে লাগলো। অরু পিছন থেকে ফিসফিস করে বলল, ভাবতে অবাক লাগে, তুই এই কোম্পানির মালিক হয়েও আজ তোর কাজ আমার চায়ের কাপ ধোয়া। ভাগ্য কি না কি। অনেক কাজ শেষ করে তার কেবিনে আসে। কিছুক্ষণ পর অরু তাকে তার কেবিনে ডাকে। অনেক অনুমতি না নিয়ে ঢুকে পড়ে। ভিতরে ছিল আরও 2জন নারী কর্মী। অরু বলে, কমন সেন্স নাই? বসের কেবিনে ঢোকার আগে অনুমতি নিতে হয়? এসব বলে অনেককে থাপ্পড় দেয় অরু। অপমানিত হয় অনেক সরি বলে। তারপর হাতে গুজে দেয় কয়েক গাদা ফাইল। এগুলো চেক করো। অনেক বলে, আমি তো নতুন, এতগুলো একসাথে কিভাবে? আমি কি জানি, শিখে নাও। অনেক বুঝে যায় এটাই ইচ্ছা করি করা। ফাইল নিয়ে নিজের কেবিনে ফিরে এসে কি করবে বুঝতে পারছে না। ঠিক তখন এক মেয়ে ঢোকে। মুখ ঢাকা, বোরকা পরা, চোখে একরকম নরম তৃপ্তি। মেয়েটা একটু আগে অরুর কেবিনে ছিল। আমি ইশরাত জাহান তিথি, সবাই ইশরাত ডাকে, আপনার কলিগ। আমি অনিক আহমেদ, পরিচয় হয়ে ভালো লাগলো। কিছু ফাইল দিন, আমি চেক করে দিই। আপনি নতুন, এত কাজ একা পারবেন না। অনেক চুপচাপ ফাইল দিয়ে দেয়। কয়েক ঘন্টা পর ইশরাত এসে ফাইল বুঝিয়ে দেয়, কাজ বুঝিয়ে দেয়। অনেক দ্রুত শিখে ফেলে, কারণ সে মেধাবী। দুজনের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। ফাইলগুলো নিয়ে অনেক যায় অরুর কেবিনে। অরু অবাক হয়, এত তাড়াতাড়ি কাজ কিভাবে শেষ করলো? একটি ফাইলে সামান্য ভুল ছিল, সেটি নিয়ে অরু সবার সামনে আবার থাপ্পড় দেয় অনেককে। প্রতিদিন অফিসে অপমান, হেনস্থা সব সহ্য করে চলতে হয় অনেককে। অনেক চাইলেই ছেড়ে যেতে পারে এই বাড়ি অফিস থেকে। অনেকের দাদা তাকে খুব ভালোবাসতো। তার দাদা তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা রেখে গেছেন, এটা কেউই জানে না। চাইলে ব্যবসা শুরু করতে পারে, কিন্তু সে পরিবারকে ভালোবাসে, তাই সব সহ্য করে থাকে। এভাবে দিন পেরোলো, 1 সপ্তাহ, তারপর মাস। অনেক মুখ বুজে সহ্য করে চলেছে অপমান, শাসন, তুচ্ছতা, কিন্তু তার চোখে আগুন, নীরব প্রতিশোধের আগুন। রাত করে বাড়ি ফিরে মাঝে মাঝে মদ খায়, তারপর অরুর উপর ঝাঁপিয়ে পড়ে, যেন এসব করে সে নিজের যন্ত্রণাকে শান্ত করে। অরুও কম যায় না, সে চেষ্টা করে যেভাবে হোক অনেক থেকে মুক্তি পেতে, এই পরিবার থেকে বের হতে। অফিসের আরেক স্টাফ আয়েশা, অরুর 1 নম্বর চামচা, সে একদিন বলে, মিস ইশরাত অনেক সাহেবকে অনেক সাহায্য করে, ওদের মধ্যে ভালো সম্পর্ক। অরু হেসে বলে, সুযোগ পেলে দুজনকে ফাঁসাবো, তুই সাহায্য করবি। অবশ্যই। ইশরাত খুব ভালো মেয়ে, সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ জীবন। মাসে 20,000 না দিলেও তাকে মাদকাসক্ত মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, তাই চাকরি করে। অফিসে আরও খারাপ পরিস্থিতি। স্টাফদের মধ্যে অরু অনেককে অনেক অপমান করার ছলে নির্দেশ দিয়ে বলতো, অনিক, এই ফাইলটা ছাদে নিয়ে গিয়ে বাতাসে শুকিয়ে আনো। অনিক, আমার জুতোটা পরিষ্কার করে দাও, আজ মিটিংয়ে ব্যান্ডের জুতো পরতে হবে। সবাই হাসে ফিসফিস করে, বলে অনেক সাহেব তো মনে হয় আরও ম্যামের ঘরের চাকর। কিন্তু অনেক চুপ, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু মনে মনে সে প্রতিজ্ঞা করেছে, এই অপমানের প্রতিশোধ একদিন অবশ্যই নেবেন, কিন্তু সবার সামনে নয়, সময় হলে।
ঠিক যেন তলোয়ারের মতো কষে বসবে। হাসান নামটা ফিরে আসে। একদিন রাতে অরু ফোনে হাসানের সাথে কথা বলছিল। দরজা হালকা খোলা, অনেক শুনে ফেলে। অনেক বলে, ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করা। অরু ভয়ে তাড়াতাড়ি ফোন কেটে দেয়। এইভাবে অরু অফিসে অনেককে অপমান তুচ্ছতাচ্ছিল্য করে সবার সামনে, আর অনেক রুমে অরুকে শারীরিক কষ্ট দিয়ে কিছুটা হলেও মনের শান্তি খোঁজে। একদিন অফিসে আসে ইচ্ছা করে অনেককে ধাক্কা দেয়, চিৎকার করে বলে, ধাক্কা দিলেন কেন? এবং অরুর ইশারায় সবার সামনে অনেককে থাপ্পড় দেয়। বলে, সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? অনেক লজ্জায় চোখের পানি ধরে রাখতে পারে না, অপমানিত হয়ে চুপ করে থাকে। ইসরাত বলে, অনিক সাহেব, আপনি এত অপমানিত হয়ে কেন চাকরি করছেন? চাকরিটা ছেড়ে দেন প্লিজ। ইচ্ছে না থাকলেও করতে হচ্ছে। আমার কিছু সমস্যা আছে, তাই করতে হবে। একদিন অরু ফোন করে আসিফ আহমেদ ও নাফিস আহমেদকে অফিসে ডাকে। নতুন পরিকল্পনা সাজানো। আয়শা ইচ্ছা করে ইশরাতের গায়ে গরম কফি ফেলে দেয়। বলে, সরি, দেখিনি। ইশরাত মুচকি হাসি দিয়ে বলে, ওকে। ইশরাত চেঞ্জ করে রুমে যায়, কাপড় শুকাতে খুলে রাখে। ঠিক তখন অনেক পাশ দিয়ে যাওয়ার সময় কেউ তাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। ভিতরে ইশরাত ভয় পেয়ে যায়। চিৎকার দিতে গেলে অনেক বলে, প্লিজ চিল্লাবেন না, আমাকে কেউ ধাক্কা দিয়ে। সব কিছু খুলে বলে। হঠাৎ বাহিরে চিৎকার শুরু হয়। একটু পর দরজা খুলে যায়, দেখে সবাই দাঁড়িয়ে। আসিফ আহমেদ, নাফিস আহমেদ ও অফিসের হস স্টাফ। অনেক কিছু বলতে যাবে তার আগে সবাই মিলে তাকে মারতে থাকে। তার বাবাও চাচা এলো পাতারি মারতে থাকে। ইশরাতকেও মারধর করে বাহিরতে বের করে দেওয়া হয়। অফিস থেকে অরু বলে, মানবতার দিকে তাকিয়ে পুলিশে দিলাম না। পুরো অফিস সিসি করে ইশরাতকে। বলেই পর্দা করার নামে ফষ্টি নষ্টি করে। এত অপমান, তুচ্ছ তাচ্ছিল্য সব ছিল অরুর প্ল্যান। অনিকের ইশরাত লজ্জায় একে অপরের দিকে তাকাতে পারে না। সরি ইসরাত, আমার জন্য আজ আপনার এত অপমান হলো। ইটস ওকে, আমাদের ফাঁসানো হয়েছে। ইশরাত বলে, কিন্তু কেন এমন করলো? আমি অরু ম্যাম ও মিস আয়েশার কি এমন ক্ষতি করেছি? ইশরাত কৌতূহলী চোখে অনিকের দিকে তাকিয়ে বলে, অরু ম্যামের সঙ্গে আপনার এত দ্বন্দ্ব কেন? আর আমি তো তাকেও আগে থেকে চিনতাম না। অনিক একটু নিঃশ্বাস ফেলে জবাব দেয়, তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তবে তোমার একটাই অপরাধ, তুমি আমাকে সাহায্য করেছ, আর সেটাই তার সহ্য হয়নি। একটু থেমে সে আবার বলে, সে আমাকে অফিস থেকে সরিয়ে দিয়েছে কারণ সে তার বয়ফ্রেন্ডকে আমার জায়গায় বসাতে চায়। এই কথাগুলো মাঝে অনেক ইচ্ছা করে নিজের পরিচয় কিছুটা গোপন রাখে। সত্যটা বলার সময় এখনও আসেনি। ভাবছিল সে, তারপর দুজন আলাদা পথে চলে যায়। ইশরাত তার গন্তব্যে আর অনেক ফিরে আসে নিজ বাড়িতে। ঘরে ঢুকতে সামনে পড়ে যায় তার বাবা নাফিস আহমেদ ও চাচা। দুজনই অনেককে থামিয়ে বলেন, দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। অনেক চুপচাপ দাঁড়িয়ে পড়ে। বাবা গম্ভীর কণ্ঠে বলেন, তুই আর এ বাড়িতে থাকতে পারবি না। অনেক যেন আসমান থেকে পড়ে। কথাগুলো যেন বজ্রঘাতের মতো তার মাথায় বাজে। নাফিস আহমেদ বলেন, যে ছেলে ঘরের বউ রেখে অফিসের অন্য মেয়ে নিয়ে নষ্টামি করে বেড়াইছে, এইসব কথা মুখে আনতেও ঘৃণা হয়। আজ থেকে তুই আমাদের কেউ না, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। অনেক বাবার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বাবা, এত বড় শাস্তি দিও না, আমি নির্দোষ। কিন্তু কেউ শোনে না। উল্টো চাচা বুকে লাথি দিয়ে বলে, যা বাইরে এক্ষুনি। অনেক হতবিলম্ব হয়ে দাঁড়িয়ে থাকলে তার মা কেঁদে বলে, আমার কসম লাগে, তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা, না হলে আমার মুখ আর দেখবি না। মায়ের কসম শুনে অনেক তার কিছু বলতে পারে না। সে চুপচাপ রুমে গিয়ে কিছু প্রয়োজনীয় সার্টিফিকেট, ব্যাংক ডকুমেন্টস আর দরকারি কাগজপত্র গুছিয়ে নেয়। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা অরু বলে, দেখলি তো কেমন করে আমার লাইন ক্লিয়ার করলাম? আজ আমার পরিকল্পনা সফল হয়েছে। অনেক রাগ চেপে বলে, একদিন আসবে যেদিন তুই আমার জন্য কাঁদবি, এই দিনের জন্য পস্তাবি। অরু হেসে বলে, ওই দিন আর আসবে না। তোকে এত তাড়াতাড়ি বের না করলেও চলতো, কিন্তু তুই থাকলে প্রতিদিন রাতে সেই শারীরিক সম্পর্ক, যন্ত্রণা আর হাসানকে বিয়ে করা, সব মিলিয়ে তোকে বের করে দিতেই হয়েছে। অনেক আর একটাও কথা না বলে বেরিয়ে এসে ঘর থেকে।
পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলে, বিনা অপরাধে আমাকে ত্যাগ করলে, যে অপমান আর যন্ত্রণা দিলে তার বিচার একদিন সময় দিবে। সেই দিন আমি তোমাদের ক্ষমা করব না। ইনশাআল্লাহ আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিব। পিছন থেকে নাফিস আহমেদ বলে, তোর কাছে একটা অনুরোধ, তুই যে আমাদের সন্তান, এই পরিচয় গোপন রাখবে। সমাজে আমাদের একটা সম্মান আছে। অনেক চোখের পানি মোছা বলে, আজ থেকে দুনিয়া জানবে আমি এতিম। রাস্তায় দেখে তার মা দাঁড়িয়ে আছে। সে বলে, আমি জানি আমার ছেলে কোনো অপরাধ করেনি, কিন্তু প্রতিদিন তোকে এত অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, মারধর করে, তাই তোকে কসম দিলাম। অনেক বলে, মা তুমি অন্তত আমাকে বিশ্বাস করেছ, মনে একটু হলেও শান্তি লাগছে। অনেক চুপচাপ রেল স্টেশনের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে দেখে কিছুটা বকাটে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করেছে। হঠাৎ সে একটা লাঠি তুলে নিয়ে তাদের ধাওয়া করে। বকাটেরা দৌড়ে পালায়। মেয়েটা ভীত চোখে বলে, আরে অনেক সাহেব যে। অনেক বিস্মিত হয়ে বলে, মিস ইসরাত, আপনি এখানে এই রাতে? ইশরাত বলে, আগে আপনি বলুন এখানে কেন? অনেক নিজের পরিচয় গোপন রেখে বলে, একটু কষ্টের সময় যাচ্ছে, তাই ব্যবসা ছেড়ে বের হতে হলো। ইশরাত মাথা নিচু করে বলে, আমার গল্পটাও কম কষ্টের নয়। সৎ মায়ের অত্যাচারে আমার শৈশবটা ছিল নরক। শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তার গরম খুন্তির দাগ নেই। তার চোখে জল জমে। সে বলে, মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়েছি অনেক কষ্ট করে। তারপর সৎ মা আমাকে এক নেশাখোর মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চাই। বিয়ে না করলে মাসে 20,000 টাকা দিতে হবে এমন চুক্তি করে। বিয়ে না করে চাকরি নিয়েছি, আর চাকরির টাকা না দিলে খেতে দিত না, মারধর করতো। মাঝে মাঝে সেই নেশাখোর রুমে ঢুকে যেত, বলে এতে কি হয়েছে। বাবা ছিল মায়ের হাতের পুতুল। পুরো পরিবারের একমাত্র আমার ভাই আরিফই আমাকে সাপোর্ট করেছে। সে না থাকলে আমি আজ বাঁচতাম না। তারপর ইশরাত একটু থেমে আবার বলে, আজ অফিসে যা ঘটেছে তা কেমন করে যেন মা জেনে গেছে, আর এলাকায় গুজব রটে গেছে আমি নাকি দেহ ব্যবসা করি। বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেক শান্ত গলায় বলে, আমরা দুজনেই বিনা অপরাধে শাস্তি ভোগ করছি। ইশরাত হালকা হাসি দিয়ে বলে, হয়তো জীবনের কোনো ভাবের ফল। অনেক জিজ্ঞেস করে, এখন কোথায় যাবেন? ইশরাত বলে, সিলেট। অনেক জিজ্ঞেস করে, টিকিট কেটেছেন? লজ্জায় মুখ লুকিয়ে ইশরাত বলে, না, মা সব টাকা নিয়ে গেছে। অনেক হেসে বলে, মানে আপনি এখনো কিছু খাননি তাই না? চলুন আগে কিছু খেয়ে নিই। ইশরাত একটু দ্বিধা করে বলে, না, ক্ষুধা নেই। অনেক মৃদু হেসে বলে, কিন্তু পেটে তো খিদে আছে তাই না? অনেক জোর করে তাকে খাবার খাওয়ায়। খাওয়ার পর দুজনের জন্য সিলেটগামী 2টি টিকিট কেটে ফেলে। কেন জানি অনেক ইশরাতকে পাশে পেয়ে এক ধরনের স্বস্তি অনুভব করে। অজানা এক ভালো লাগা জন্ম নেয় মনে। অন্যদিকে অনেককে বাসা থেকে বের করে দেওয়ার খবর হাসানকে নিয়ে আনন্দ উদযাপন করতে যায়, কিন্তু তার বাসায় গিয়ে দেখে হাসান অন্য এক মেয়ের সঙ্গে প্রেমালাপে ব্যস্ত। মেয়েটি বলে, তুমি তো বলেছিলে অরুকে বিয়ে করবে, তাহলে আমাকে শুধু শুধু এমন করছো কেন? আরে ওর সে তো একটা ফালতু মেয়ে, নিজের চাচাতো ভাই এবং স্বামীকে রেখে বড়পুর শুনে ঘুরে বেড়ায়। এমন মেয়ের সঙ্গে সংসার করবো কখনোই না। আমি তাকে বিয়ে করবো শুধু তার সম্পত্তির জন্য, তারপর ফেলে দেব, তখন তুই আমার বউ হবি। এই কথাগুলো দরজার আড়াল থেকে শুনে ফেলে ওরু। এসব শুনে দ্রুত সেখান থেকে বাসায় চলে আসে। তার বুক ফেটে যায়। সে ভাবে, আমি কি সত্যিই এতটা খারাপ? আমি কি আসলেই ফালতু মেয়ে? আমি কি সত্যি খারাপ? আর এটা কি হাসানের আসল রূপ? চিন্তা করতে করতে সেন্সলেস হয়ে পড়ে ওরু। পরিবারের সবাই ভাবে অনেকের কথা চিন্তা করে সে এমন দুর্বল হয়ে গেছে। ডাক্তার এসে পরীক্ষা করে জানায়, চিন্তার কিছু নেই, সে এখন 2 মাসের গর্ভবতী। বেশি দুশ্চিন্তা করায় প্রেশার লো হয়ে গিয়েছিল। এই খবর শুনে বাড়ির সবাই হতবাক। হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। ওরু জ্ঞান ফিরে ফেলে জানবে সে অনেকের সন্তানের মা হতে চলেছে। সে কি মেনে নেবে এই অনাগত শিশুকে? রাত ঠিক 12টা। রাজধানীর ব্যস্ত প্ল্যাটফর্ম পেরিয়ে ধোয়া তুলে ছুটে চলে ট্রেন। সেই ট্রেনে উঠে পড়ে অনেক ওই ইশরাত, সাথে সুটকেসে গুছানো কোটি পোশাক আর মনে জমে থাকা অসংখ্য প্রশ্নের ভার।
ট্রেনের জানালায় মুখ ঘেঁষে বসে থাকা ইসরাত জ্বলন্ত বাতাসে চুল উড়িয়ে হঠাৎ প্রশ্ন করে বসে। আচ্ছা অনিক সাহেব, অরু ম্যাম কি আপনার পূর্ব পরিচিত? অনেক হালকা হেসে বলে, হ্যাঁ পরিচিত, তবে তার অহংকার আমাকে সবসময় অসহ্য লেগেছে। কিন্তু সে বলেনি অরু তার স্ত্রী ছিল। সে সম্পর্ক আজ শুধু নামমাত্র, যার টুকরো টুকরো ধ্বংস শেষ হয়তো কিছুদিনের মধ্যে কাগজে ছাপা ডিভোর্স শব্দ শেষ হবে। অনেক জানে অরু হয়তো তার প্রেমিক হাসানকে বিয়ে করতে চলেছে। কথার মোড় ঘুরিয়ে অনেক জানতে চায়, ইসরাত তুমি সিলেটে কোথায় যাচ্ছ? ইসরাত জবাব দেয়, জানি না, চোখ যেখানে টানবে সেখানেই যাব। অনেক অবাক হয়। মানে কোথাও তোমার যাওয়ার জায়গা নেই বুঝি? ইসরাত বিষণ্ণ হেসে মাথা নাড়ে, না নেই। আপনি কোথায় যাবেন? আমি প্রথমে কোনো হোটেলে উঠব, তারপর একটা ব্যাচেলর বাসা খুঁজে নিব, পাশাপাশি একটা কাজও দেখতে শুরু করব। ট্রেন ছুটে চলে। সময়ের গড়ার অবশেষে তারা পৌঁছে যায় সিলেটে। নেমে আবারও অনেক জানতে চায়, এখন তুমি কোথায় যাবে ইসরাত? ইসরাত হালকা আসে। আপনি যান অনিক সাহেব, আমি নিজের মতো ব্যবস্থা করে নিব। অনেক কিছুটা হাঁটে, কিন্তু বিবেকের চিৎকারে আবার ফিরে আসে, কণ্ঠে দ্বিধা ভরা দৃঢ়তা। মিস ইসরাত চলুন আমার সঙ্গে, আপনাকে একা রেখে যেতে আমার বিবেক সায় দিচ্ছে না। ইসরাত মাথা নোয়। এটা ভালো দেখাবে না অনিক সাহেব। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তবে চলুন। অন্যদিকে অর্জুন মরুভূমিতে পথহারা এক তৃষ্ণার্ত। হাতে ধরা রিপোর্ট তাকে স্তব্ধ করে দেয়। সে অন্তঃসত্ত্বা, নিজেকে আয়নায় দেখে সে কাঁদে। যে অহংকারে হারালাম সংসার, হারালাম একজন ভালো মানুষকে, সেই অনেক যাকে ভালোবেসে বিশ্বাস করেছি, সে আমাকে ধোঁকা দিল। এখন এই সন্তানের সামনে কি উত্তর দেব? এর পিতা কে? পরিবারের সবাই ফুঁসে ওঠে। এই বাচ্চা নষ্ট করে ফেলো, ভুলটা শেষ করে ফেলো। অনেক আমাদের বংশের মান সম্মান শেষ করেছে। কিন্তু অরু এবার আর পাপের রাস্তা বেছে নেয় না। না নিজের মনে মনে বলে ওঠে, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেকের প্রতি অবিচার করেছি। এই সন্তান নষ্ট করে আর পাপ করতে চাই না। হয়তো এই সন্তান একদিন অনেককে ফিরিয়ে আনবে। চোখের জল ভিজে ওঠে তার মুখ। সে চিৎকার করে কাঁদে। আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। পরিবার মেনে নেয় তার সিদ্ধান্ত, কিন্তু অরুর ভেতরটা ধীরে ধীরে ভাঙতে থাকে। এদিকে সারাদিন সিলেটে ঘুরে ঘুরে ক্লান্ত অনেক ওই ইসরাত। ব্যাচেলর বাসার নামে যেন মানুষ সন্দেহ করে বসে, একজন নারী আর এক পুরুষ। রাতের খাবার শেষে তারা বাধ্য হয়ে হোটেল খোঁজে। অনেক হোটেল ঘুরে কোনো রুম পাওয়া গেল না। অবশেষে একটি রুম পায়। অনেক বলে, একটা রুম পেয়েছি, আমি নিচে থাকবো, আপনি ওপরে বিছানায়। ইসরাত আতঙ্কিত। আমি থাকবো না, ভালো লাগছে না, আমি বাইরে থাকবো। অনেক বলে, বাইরের চেয়ে আমার সঙ্গে থাকুন, সেফ থাকবেন, দয়া করে বিশ্বাস করুন। ইসরাত কিছু না বলে চুপচাপ তার পিছনে হাঁটে। হোটেলটা জৌলুসপূর্ণ নয়, তবে শীতার সমাজের ভয় অপেক্ষায় নিরাপদ। রুমে ঢুকে অনেক নিচে চাদর পেতে শুয়ে পড়ে। ক্লান্ত শরীর জুড়ে আসে ঘুম। ইসরাতও তার বোরকা পরে মাথা ডেকে ধরে কাঠের এক কোণে শুয়ে পড়ে। আজও অনেক জানে না ইসরাতের রং কেমন, চেহারা কেমন, সবই একরকম পর্দার আড়ালেই রয়ে গেছে। হঠাৎ রাতের নীরবতা কেঁপে ওঠে কড়া নাড়ার শব্দ। দরজার ওপাশে ঘুনঘুন আওয়াজ। অনেক দরজা খুলতে একজাক পুলিশ। হোটেল থেকে নারী পুরুষ ধরে বের করছে তারা। অবশেষে তাদেরও ধরে থানায় নিয়ে যায়। অফিসারের প্রথম প্রশ্ন, তোমরা কি স্বামী স্ত্রী? ইসরাত মাথা নিচু করে সত্য বলে, না, আমরা বন্ধু। এক অফিসার ব্যঙ্গ করে হেসে ওঠে। ধর্মের লেবাস পরে বন্ধুদের সঙ্গে হোটেলে রাত কাটাচ্ছ? অভিনব বন্ধুত্ব। তাদের গার্ডিয়ান ডাকার কথা বলা হয়, তারা জানায় আমরা এতিম। অফিসারের ঠোঁটে উপহাস। এতিমদের প্রেম তো আজকাল অনেক এগিয়ে গেছে, এখন মামলাও হতে পারে, জেলও। তবে একটা উপায় আছে। অনিকার ইসরাত চমকে ওঠে। কি উপায়? তোমরা এখনই বিয়ে করে ফেলো, তাহলে মানবিকতার খাতিরে ছেড়ে দেব, না হলে জেলে পাঠাবো। অনেক গলা শুকিয়ে বলে, কিন্তু বিয়ের পর আমরা কোথায় থাকবো? কোনো বাসাও তো নেই। অফিসার বলে, ভাড়া আগাম দিলে আমি বাসা ঠিক করে দিতে পারি। অনেক কিছু বলার আগে ইসরাত বলে ওঠে, আমরা একটু আলোচনা করতে চাই।
2 ঘন্টা সময় দেওয়া হয়। তারা এক কোণে গিয়ে বসে। অনেক মুখ তুলে বলে, আমাকে বিয়ে করলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে ইসরাত। আমি আপনাকে সুখে রাখতে পারবো না। ইসরাত নিঃশব্দে বলে, আমার জীবন তো আগেই ভেঙে গিয়েছে, এখন শুধু একটু সম্মানের বিশ্বাস চাই। অনেক আবার বলে, আমার জীবনে এমন কিছু সত্য আছে যা এখন বলা সম্ভব নয়। যদি আপনি তা জানতেন হয়তো কখনো বিয়ে করতেন না। ইসরাত শান্ত গলায় বলে, আপনাকে যতটুকু জানি বুঝি আপনি ভালো মানুষ। বিয়ে আমার কাছে সম্মানের দায়িত্বের প্রতিশ্রুতি। আমি রাজি, কিন্তু আমি দেখতে তেমন সুন্দরী না। অনেক দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার মন মানসিকতা অনেক সুন্দর ও ভালো, আমিও রাজি। কিছুক্ষণ পরে একজন কাজের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। অফিসার সত্যি একটি বাসা ঠিক করে দেয়, 2 রুমের 8,000 টাকা ভাড়ায়। অনেক নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আনেন, প্রয়োজনীয় আসবাবপত্র কেনেন এবং তারা শুরু করেন নতুন এক সংসার। তবুও অনেকের মনে প্রশ্ন ঘুরে ফিরে, আমি কি ইসরাতের সঙ্গে অন্যায় করলাম? আমি তো এখনো আমার ও ওরও ডিভোর্স হয় নাই। যদিও ওরও আমাকে স্বামী বলে মানে না, কোনোদিন মানবেও না। হয়তো কিছুদিনের মধ্যে ওরু তার বয়ফ্রেন্ড হাসানকে বিয়ে করবে। তবুও অন্যদিকে ওর উপরে মরছে নিজের ভুলে, পরিবারের সব দোষ অনেকের কাঁধে চাপায়। কিন্তু ওরও জানে নিজের পাপের ফল সে ভোগ করছে। একদিন অনেক বলেছিল, একদিন আমার জন্য তোকে কাঁদতে হবে। আর সেই ভবিষ্যৎবাণী যেন সত্যি হয়ে ধরা দিয়েছে। ওর এখন অনুতপ্ত পস্তাচ্ছে প্রতি মুহূর্ত। অনেককে খুঁজে ফেরে নাফিস আহমেদ ও আসিফ আহমেদ, ওরুর আত্মীয়, কিন্তু খুঁজে পায় না তাকে। অনেক ওই ইসরাতের বিয়ের 10 দিন পর। এখনো ইসরাত তার মুখ দেখায়নি অনেককে। ঘুমের সময় পর্দা, খাওয়ার সময় মুখ ঘুরে। একদিন খাবারের পর ইসরাত বলে, এখন আমাদের কিছু কাজ খুঁজতে হবে। অনেক জবাব দেয়, আমার দাদার দেওয়া কিছু টাকা আছে, তাতে ছোট একটা ব্যবসা শুরু করব ইনশাল্লাহ। ইসরাত বলে, আমি যদি চাকরি করি? অনেক কঠোর ভঙ্গিতে বলে, না, তোমার চাকরি করার দরকার নেই, সংসার আমি চালাবো। স্বামীর মতো নির্ভতার কণ্ঠে ইসরাত চুপচাপ সম্মতি জানায়। অনেক বলে, তুমি কি আমাদের সম্পর্ক মেনে নিয়েছ? অনেকটা নিশ্চিত হতে চায় অনেক। ইসরাত হেসে বলে, আমি আগেই বলেছি, বিয়ে আমার কাছে সম্মানের প্রতীক। আমি এই সম্পর্ককে পূর্ণ সম্মান জানাই। তাহলে আমার সামনে পর্দা করার দরকার কি? ইসরাত লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, আপনি যদি অনুমতি দেন তবে আপনার সামনে পর্দা করব না। অনেক মাথা নাড়ে। অনুমতি দিলাম। ইসরাত ধীরে ধীরে বোরকা খুলে ফেলে মুখ থেকে নেকাব সরে যায়। অনেকে স্তব্ধ। মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, এত সৌন্দর্য আমি কখনো দেখিনি। চাঁদের আলো যেন মিশে আছে মুখে, চোখ দুটি যেন কোমল নদীর মতো, ঠোঁট দুটি যেন পাপড়ি ছোঁয়া, যেন পরি নেমে এসেছে আমার জীবনে। তুমি কি মানুষ নাকি পরিস্থান থেকে নেমে আসা কোনো পরি? ইসরাত হেসে ফেলে। এই কি শুরু করলেন? আমি আপনার স্ত্রী, নতুন করে পটানোর দরকার নেই। অনেক বলে, স্ত্রী হিসেবে কিছু চাইলে বলো। ইসরাত মাথা নিচু করে বলে, কাল সকাল থেকে আপনি নামাজ পড়বেন প্লিজ। অনেক বিনা দ্বিধায় দুহাত তোলে। আমি ওয়াদা করছি কাল থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এক নতুন সকাল, ভোরের কোমল আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে যেন অনেকের বুকে এক নতুন জীবনের শ্বাস ফেলে। যেন নিস্তব্ধ এক পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে সে শুনছে নিজের পুনর্জন্মের এক ধ্বনি। নিঃশব্দে উঠে দাঁড়ায় সে। বিছানায় পড়ে থাকা চাদরটা যেন তার অতীত জীবনের ক্লান্তি আর যন্ত্রণার প্রতীক, যেটাকে আর সে জেরে ফেলতে চায় চিরতরই। এক কাপ ধোয়া ভরা চা হাতে জানালার পাশে দাঁড়িয়ে অনেক দূরের মেঘমালার সূর্যের প্রথম কিরণকে দেখে ভাবে, একটা ছোট গার্মেন্টস দিয়ে শুরু করব, তারপর একদিন নিজের একটা বিশাল কোম্পানি হবে। হ্যাঁ, গার্মেন্টস হয়তো ছোট, কিন্তু স্বপ্নটা আকাশ ছোঁয়ার মতো বিশাল। সেই স্বপ্নকে বাস্তবায়ন করে তুলতেই দিনভর খুঁজে বেড়ায় শহরের আনাচে কানাচে পুরনো কোনো ফ্যাক্টরি, খালি কোনো ঘর। এক সময় পায় এক টুকরো অতীত, একটু পুরনো গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে এক সময় শত শত মেশিনের শব্দ ছিল, এখন সেখানে নিস্তব্ধতার ধুলোর স্তর। অনেক ফ্যাক্টরিটা দেখি অনুভব করে বারানায় ফ্যাক্টরিটা নিজের পায়ে দাঁড়াবার প্রথম পদক্ষেপ। অনেক চোখ মেলে চেয়ে থাকে সেই ধ্বংসস্তূপের দিকে এবং ফিসফিস করে বলে, এইখান থেকেই শুরু হোক আমার দ্বিতীয় জন্ম। সন্ধ্যায় ইসরাতের রান্নাঘর। রাত নেমেছে ধীরে ধীরে।
রান্নাঘরে ইসরাত কড়াইতে মশলা নাড়তে ব্যস্ত, এমন সময় পিছন থেকে অনেক বলে ওঠে, আমি একটা ফ্যাক্টরি ঠিক করেছি, পুরনো কিন্তু অনেক সম্ভাবনা আছে, এখান থেকেই নতুন শুরু করব। ইসরাত চমকে তাকায়, চোখে চিন্তার ছায়া। ইসরাত একটু চিন্তিত মুখে বলে, ছোট একটা গার্মেন্টস চালাতে অনেক টাকার দরকার হয় অনেক। তুমি কি সেটা নিয়ে ভেবেছো? অনেক শান্তভাবে হেসে বলে, আমি আগেই তো বলেছি, দাদা আমার জন্য বেশ কিছু টাকা রেখে গেছেন, আমার অ্যাকাউন্টেই আছে, আমি সময় হলেই কাজে লাগাবো। ইসরাত কপালে কুঁচকে তাকায়। তাই বলে এত টাকা রেখে গেছে? আমি তো জানতামই না এমন কিছু। অনেক এবার গম্ভীরভাবে বলে, তোমাকে আগেই বলেছিলাম আমার জীবনে কিছু রহস্য আছে যা এখনও তোমার অজানা। আগে যে কোম্পানিতে যেখানে আমরা চাকরি করতাম, আমি আসলে সেই কোম্পানির প্রকৃত মালিক। পরিস্থিতির কারণে সাধারণ স্টাফ হয়েই কাজ করতাম, মুখ ফুটে কাউকে কিচ্ছু বলিনি। তুমি এসব জানার চেষ্টা করো না ইসরাত, আমি চাই না সেসব পুরনো অন্ধকার ফিরে আসুক, প্লিজ। ইসরাত নির্বাক হয়ে যায়, মুখে কিছু বলতে চায় কিন্তু গলার কাছে এসে থেমে যায় শব্দ। তার স্বামী অনেক অনুরোধ করেছে, তাই ইসরাত চুপচাপ। সময় হলে অনেক নিজে থেকে বলবে। অন্যদিকে অরু এখন অনেকের না থাকার জীবনেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পরিবারের সবাই বলে, অরু, তুই শক্ত হ, নিজে দাঁড়া, অফিসটা ভালোভাবে চালা, একদিন অনেক ফিরে আসবেই। এই কথাগুলো অরুর ভিতরে আশার আলো জ্বেলে দেয়। সে নিজের মনেই বলে, ভুল করেছি অনেক, কিন্তু এখন আর না। নিজের অনাগত সন্তানের জন্য হলো, এবার আমাকে শক্ত হতে হবে, সত্যিই শক্ত। এদিক অনেক ইসরাতের বিয়ের 2 মাস কেটে গেছে। অনিকের ইসরাত একসাথে একই ছাদের নিচে থাকলেও যেন মনের দূরত্ব এখনও রয়ে গেছে। কখনো কখনো একে অপরের দিকে তাকিয়ে মনে হয় এ যেন কোনো অচেনা দুটি আত্মা পাশাপাশি বসবাস করছে। অনিকের ব্যবসার সময় সাথে ধীরে ধীরে সব কিছু বদলায়। অনিকের ফ্যাক্টরি এখন মোটামুটি চালু হয়েছে। ইসরাত দিনরাত পাশে থেকে সাহায্য করে যাচ্ছে। এই দুজনের সম্মিলিত চেষ্টায় একে অপরকে সাপোর্ট বিশ্বাসে ব্যবসা ধীরে ধীরে লাভ আসতে শুরু করে। একদিন বাইরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। মেঘের গর্জন, হিমেল বাতাসের টিপটিপ বৃষ্টির শব্দ, সব মিলিয়ে এক অপার্থিব রোমান্টিক পরিবেশ। হঠাৎ প্রচণ্ড গর্জনে ভয় পেয়ে যায় ইসরাত, আর অনিকের বুকে মুখ লুকিয়ে এক চিমটি শিশির মতো আঁকড়ে ধরে। অনিকও শক্ত করে জড়িয়ে ধরে তাকে, চোখে চোখ রাখে আর বলে, জানো ইসরাত, তোমার মতো রূপবতী বউকে পাশে পেলে যে কোনো স্বামী নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। আর যদি এমন একটা রোম্যান্টিক পরিবেশে তুমি নিজেই আমাকে জড়িয়ে ধরো, তাহলে তো আমিও আর কন্ট্রোলে থাকতে পারি না। ইসরাত লজ্জায় মুখ লুকিয়ে ফেলে অনিকের বুকে, ধীরে ধীরে বলে, আমি তো কখনো বলিনি কন্ট্রোল করো। আমার উপর তো তোমার পুরো অধিকার আছে, তুমি আদায় করে নিলেই হলো। সেই রাতে ভালোবাসার এক রঙিন জোয়ারে ভেসে যায় দুইজন। প্রেম, আবেগ, উষ্ণতা সব মিশে এক হয়ে যায়। দীর্ঘদিনের মান অভিমান, ভুল বোঝাবুঝি সব গলে মিশে যায় একে অপরের ভালোবাসায়। নতুন দিনের নতুন সূচনা, নতুন করে শুরু। তাদের ভালোবাসা ছিল এক প্রকার নীরব কবিতা, যেখানে শব্দ নয়, আছে শুধু হৃদয়ের অনুভব। ইসরাত জীবন যেন আজ পৃথিবীর সকল সুখ ভালোবাসা ধরা দিয়েছে। পরের দিন সকালে ইসরাত আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে ফেলে। অনিককে ডাকতে গিয়ে অনিক একটানে অনিকের বুকের সাথে জড়িয়ে নেয় ইসরাতকে। অনিক বলে, তোমার এই ভেজা চুল আমাকে পাগল করে দেয়, তা তুমি জানো? ইসরাত হেসে বলে, হয়েছে, আর রোমান্টিক হতে হবে না, সারা রাতে মন ভরেনি। অনিক মুচকি হেসে বলে, এই মন সারা জীবনেও ভরবে না ইসরাত। ইসরাত বলে, 9টা বাজে, কারখানায় যাবে না? 9টা? আরে ধুর, আমি তো এখনো ফ্রেশই হইনি। দ্রুত উঠে ফ্রেশ হয়ে রেডি হয় অনিক। অন্যদিকে অরু এখন একজন শক্তপোক্ত পরিশ্রমী অফিস ম্যাডাম। জীবনের ভিতরে যত জড়িয়ে আসুক, সে বাইরে মুখে সব লুকিয়ে সফলভাবে অফিস চালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে পরিবার তাকে নিয়ে গর্ব করতে শুরু করে। তবুও অরুর মনে ভয়, যেই দিন পরিবার সব জানবে, আমি কি তখনও এদের সাপোর্ট পাবো? নাকি অনেকের সাথে যেমন করেছে
আমার সাথেও একই ব্যবহার করবে কি? অনেকের সাথে যা যা হয়েছে তা আমি সইতে পারবো তো? না, আমাকে পারতে হবে। পাপ করেছি, ফল তো ভোগ করতে হবে। এই ভয় নিয়ে মাঝে মধ্যে আটকে ওঠে অরু, কিন্তু মুখে কিছুই বলে না। সময় কেটে যায়, চলে যায় 8 মাস। অনিকার ইসরাতের গার্মেন্টস কোম্পানি এখন জায়গা করে নিয়েছে মার্কেটে। পণ্যের মান এত ভালো যে অর্ডারের বন্যা বয়ে যায়। নতুন এক সুসংবাদ এসেছে, ইশরাত মা হতে চলেছে। অনিক আনন্দে স্তব্ধ হয়ে যায়। ইশরাত আনন্দে কান্না করতে করতে অনিককে জড়িয়ে ধরে। অনিক কানে কানে বলে, আর কোনো দুঃখ থাকবে না আমাদের জীবনে, এবার শুধু সুখ আর সুখ। ইশরাত বলে, এত সুখ সইবে তো আমার কপালে অনেক। অনিক বলে, ইনশাল্লাহ শুবে। অন্যদিকে অরুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসব বেদনা কাঁপছে সে। ডাক্তার বলেন, রোগীর অবস্থা ভালো না, স্বামীকে ডাকতে হবে। তবে সবাই মাথা নিচু করে থাকে, কারণ অরুর স্বামী এখন আর এই পরিবারের নেই। অরু কাতর গলায় বলে, একটু সময় দিন, আমাকে পরিবারকে কিছু বলতে হবে। সবাই বলে, আগে তুমি সুস্থ হয়ে যাও, তখন বসে কথা বলবো। অরু বলে, না, আমি এখন বলবো। জানি না বাঁচবো কিনা, কিন্তু এই সত্যি গোপন থাকলে আমি মরেও শান্তি পাবো না। অবশেষে সবার সামনে ফাঁস করে দেয় সেসব গোপন সত্যি। যেভাবে অনিককে ফাঁসানো হয়েছিল, কিভাবে অনিককে ধর্ষণের অভিযোগ দিয়েছিল, ইসরাতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অফিসে সবার সামনে ফাঁসানো সব কিছু বলে। সব শুনে সবাই অতবাক। অনিকের মা অজরে কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম আমার ছেলে কখনো এমন হতে পারে না। এখন শুধু একটা অনুরোধ, কেউ আমার ছেলেকে এখন ফিরিয়ে আনো। অনিকের দাদি বলে, সেই দিন আমার নাতিকে তোরা অমানুষের মতো মেরেছিস, বাড়ি ছাড়া করেছিস। তবে তখন আর কেউ মুখে কিছু বলে না। সবাই চুপ, সবাই অনুতপ্ত, বলার ভাষা হারিয়ে ফেলেছে। ডাক্তার আবার এসে বলে, রোগীর অবস্থা ভালো না বলেছি, ওনার স্বামীকে ডাকুন। তার স্বামী নেই, আপনি আপনার মতন অপারেশন করুন। কেউ একজন কাপা গলায় সে কথা বলে। অরুর কি হবে? সে কি ফিরে আসবে এমার্জেন্সি রুম থেকে, নাকি সমস্ত সত্যি প্রকাশ করে শেষ হয়ে যাবে? এক অস্থির নীরবতা সে গিয়েছিল পুরো বাড়িতে। অরুর মুখ থেকে বের হওয়া প্রতিটি বাক্য যেন বোমার মতো বিস্ফোরিত হয়েছিল পরিবারে। সবাই হতবাক, ব্যথিত, বিষণ্ণ। অভিযোগ ছিল অনিক আর অরু ছিল অভিযোগকারী। কিন্তু এখন সত্য প্রকাশ পেয়েছে। অনিকের প্রতি সবার যে অন্ধবিশ্বাসে অবিচার করেছিল, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সময়। আসিফ আহমেদ ও নাফিস আহমেদ 2 ভাই একসঙ্গে দাঁড়িয়ে বলল, এই অন্যায়ের প্রতিদান তোকে পেতেই হবে, অরুকে শাস্তি পেতেই হবে। এদিকে ইসরাত যেন দুনিয়ার সবচেয়ে সুখী নারী হয়ে উঠেছে। মাতৃত্বের আলোয় তার মুখ উজ্জ্বল, পবিত্র এক জ্যোতির মতো দীপ্ত। সে বারবার নিজের পেটে হাত বুলায়, মনের ভিতরে উথলে ওঠে এক অদ্ভুত মায়া। নতুন এক প্রাণ তার মধ্যে জন্ম নিচ্ছে। এ অনুভব তাকে ছুঁয়ে যাচ্ছে গভীর থেকে গভীরে। অনেক দূর থেকে দাঁড়িয়ে ইসরাতকে দেখে, তার চোখে প্রশান্তি, ঠোঁটে প্রশ্রয় ভরা হাসি। সে মনে মনে ভাবে, বাবা হওয়ার অনুভূতি সত্যি এক অনন্য পাওয়া, এ যেন নতুন করে বেঁচে ওঠা। অন্যদিকে অরু একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান সুস্থ, অরু নিজেও ধীরে ধীরে সেরে উঠছে। অনিকের মা বাবা আর অরুর মা বাবাও খুশি। তবে এই খুশি শুধুমাত্র শিশুটির জন্য, অরুর জন্য নয়। যখন অরু ছেলেকে নিয়ে বাড়ি ফিরে, সবাই দৌড়ে যায় শিশুটিকে কোলে নেওয়ার জন্য। একটা কোল থেকে আরেক কোলে সে ঘুরে বেড়ায়, কিন্তু অরু, সে ক্লান্ত, দুর্বল ও সুস্থ। তবুও কেউ তাকে জিজ্ঞেস করে না, একটিবারও কেউ তার হাত ধরে না। অরু ধীরে ধীরে বুঝে যায় তার জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। এটি অবহেলার, একাকিত্বের, ঠান্ডা প্রতিহিংসার। এদিকে অনিকের তৈরি পোশাকের কারখানায় সুনাম অর্জন করতে শুরু করে। একদিন অফিসে কাজে ব্যস্ত এমন সময় অনিক দেখতে পায় একটি বিলাসবহুল BMW গাড়ি এসে থেমেছে তার কারখানার সামনে। একজন বিদেশি লোক গাড়ি থেকে নামলেন। অনিক আগ বাড়িয়ে বলল, আপনি কে? কাকে খুঁজছেন? লোকটি ইংরেজিতে উত্তর দেয়, একটি জ্যাকেট হাতে দেখিয়ে বলে, এই পোশাক আপনার কারখানায় তৈরি হয়েছে কি? অনিক বিনয়ের সঙ্গে বলে, এটা কোনো কোম্পানি না স্যার, এটা আমার ছোট্ট একটা ফ্যাক্টরি। এখানে এইসব জ্যাকেট, শার্ট তৈরি হয়। তাদের মাঝে ইংরেজিতে বিস্তৃত আলোচনা হয়। বিদেশি লোকটি বলে,
আপনার পোশাকের মান অসাধারণ। আমরা যদি অর্ডার দিই আপনি কি সময় মতো ডেলিভারি দিতে পারবেন? অনেক উত্তেজিত। অবশ্যই পারবো স্যার, আপনি বসুন। বলুন কত টাকার অর্ডার দিতে চান? লোকটি বলল, প্রথম চালানে 2 কোটি টাকার অর্ডার দিব। যদি এর মান বজায় থাকে পরবর্তীতে 200 কোটির অর্ডার থাকবে। অনেক যেন স্বপ্নে হাঁটছে। 2 কোটি টাকার অর্ডার। বিদেশি লোক 1 কোটি টাকা অগ্রিম চেক হাতে তুলে দেয় আর বলে, প্রথম মাসের মধ্যেই ডেলিভারি চাই, বাকি টাকা পরে দেওয়া হবে। সন্ধ্যায় বাসায় ফিরে অনেক ইসরাতকে কোলে তুলে নেয় আনন্দে। ইসরাত জিজ্ঞেস করে, কি হয়েছে আজ এত খুশি? অনেক জানায়, আজ একজন বিদেশি আমাদের তৈরি পোশাক দেখে খুশি হয়ে গেছে। 2 কোটি টাকার অর্ডার দিয়েছে আর 1 কোটি টাকার চেক দিয়ে গেছে অগ্রিম। ইসরাত চোখের পানি এনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। অনেক এরপর কারখানায় পরিধি বাড়ায়, নতুন মেশিন বসায়। অন্যদিকে অরুর প্রতি পরিবারের আচরণ দিন দিন ঠান্ডা হয়ে যাচ্ছে। কেউ তার সঙ্গে কথা বলে না, একসাথে টেবিলে খায় না। সবার মনোযোগ শুধু তার সন্তানকে ঘিরে। অরু কাঁদতে কাঁদতে বলে, আমার সঙ্গে কেউ কথা বলো না, আমার চোখের দিকে তাকাও না, একসাথে বসে খাও না। তবে আমার সন্তান নিয়ে এত আদিক্ষেতা কেন? তোমরা কেউ আমার সন্তানকে ধরবে না। তার মা বাবা উত্তর দেয়, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোর মুখ দেখতে চাই না। শুধু ওই বাচ্চাটার জন্য এখন তোকে সহ্য করছি। আর ওই বাচ্চাটা তোর একার না, এটা অনিকেরও সন্তান। তুই চুপচাপ অফিস থেকে এসে খেয়ে নিস, চুপচাপ রুমে থাকবি, আমার সামনে আসবি না। এই অবহেলায় চোরাবালিতে ধীরে ধীরে ডুবে যেতে থাকে অরু। সে ভাবে, অনেক কিভাবে এত অপমান অবহেলার মাঝেও বেঁচে ছিল, আমি এখন সেটা বুঝতে পারছি। অনেকের ফ্যাক্টরি কর্মীরা দিনরাত পরিশ্রম করে 15 দিনের মধ্যে 2 কোটি টাকার পণ্য প্রস্তুত করে ফেলে। ইসরাত প্রতিটি ধাপে ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে স্বামীকে সাহায্য করেছে। বিদেশি লোক এসে পণ্য বুঝে নেয়, টাকা মিটিয়ে দিয়ে বলে, তোমার মান ঠিক থাকলে আরও বড় অর্ডার নিয়ে ফিরে আসব। অন্যদিকে অরুও তার কোম্পানি নিয়ে ব্যস্ত। দিনরাত পরিশ্রম করে সে একে এগিয়ে নিচ্ছে। তার কোম্পানি এখন দেশের টপ 10 মধ্যে একটি। তবে জীবনের সুখ যেন তার ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। পরিবার তার দিকে ফিরেও তাকায় না, একসাথে বসে না, কথা তো দূরের কথা, তারা তার মুখও দেখতে চায় না। শুধু তার ছেলে আদরের জন্য সে আজও এই বাড়িতে। আর ছেলেটা না থাকলে হয়তো তাকেও অনেকের মতো বের করে দেওয়া হতো। এদিকে অনেকের ফ্যাক্টরি এখন কোম্পানিতে রূপান্তরিত হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করেছে। দেশ জুড়ে তার কোম্পানির শাখা ছড়িয়ে পড়ছে। এভাবে চলতে চলতে কেটে যায় 4টি বছর। অনেক এখন দেশের নামকরা কয়েকটি গার্মেন্টস কোম্পানির মালিকদের একজন। তার এখন বিশাল বাড়ি, দামি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি। ইসরাতও অনেকের কন্যা সন্তান হয়েছে। অধরা বয়স এখন 3 বছর। নাম তার অধরা, দুষ্ট পাকার, কথা বলায় ওস্তাদ। অরুর ছেলের নাম আদর আহমেদ। সে পুরো বাড়ির মাথায় তুলে রাখে। তার দুষ্টুমি, তার বুদ্ধিদীপ্ত কথা, এসব নিয়ে যেন পরিবারের সবাই ব্যস্ত। অনেকের সঙ্গে করা অন্যায় অবিচার সব এখন কেবল একটি শিশুর হাসি তামাশার ভিতরে হারিয়ে গেছে। তবুও পরিবারের কেউ এখনও অরুর সঙ্গে কথা বলে না। এক রাতে অনেক বাসায় ফিরে দেখে ইসরাত চুপচাপ, কোনো কথা বলে না। মুখে অন্ধকার ছায়া। অনেক জিজ্ঞেস করে, কি হয়েছে ইসরাত? তখন অদরা তুতলিয়ে বলে, পাপ্পা, তুমি আম্মুকে ভালোবাসো না, আদর করো না। অনেক মেয়েকে কোলে নিয়ে অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলেছে এগুলো? অদরা বলে, মাম্মা। অনেক বলে, ঠিক আছে, তুমি বলো তোমার মাম্মাকে, আজ সব পুষিয়ে দিব। ইসরাত বলে, বলতে হবে না, আমি পুরনো হয়ে গেছি, তাই তোমার আমাকে ভালো লাগে না। অনেক বুঝতে পারে ইসরাত অভিমান করেছে। রাতের খাবার শেষে অদরাকে ঘুম পাড়িয়ে ইসরাত মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। অনেক তাকে ছুতে গেলে ইসরাত বলে, তুমি আমাকে ছুবে না, আগামী 6 মাস দূরে থাকবে, এটাই তোমার শাস্তি। অনেক মৃদু হেসে বলে, আমি শাস্তি মানি না। এই বলে ইসরাতের ঠোঁট দুটো নিজের করে নেয়। রাত ঘনিয়ে আসে। চাঁদের আলো জানালার পর্দা ছুঁয়ে বিছানায় পড়ে। সেই নরম আলো জেগে থাকে, শুধু দুজন হৃদয়ের স্পর্শ। অনেক ধীরে ধীরে ইসরাতের চোখের দিকে তাকায়, যেখানে অভিমান, ভালোবাসা, আকাঙ্ক্ষা মিলেমিশে একাকার। তোমার অভিমান ভাঙিয়ে দিব।
অনেক ফিসফিস করে বলে। ইসরাত প্রথমে বাধা দেয়, কিন্তু অনেকের চোখের গভীরে হারিয়ে যায় তার সমস্ত রাগ, সমস্ত অভিযোগ। তাদের মাঝে শুরু হয় নীরব প্রেমের ভাষা। চুমুর মাঝে মিশে যায় 4 বছরের ভালোবাসা। আর গভীর রাতে তারা একে অপরকে ভালোবাসে এমনভাবে সে যেন রাতের আর কোনো সকাল নেই। সকালে ঘুম থেকে উঠে অনেক দুষ্টামিতে বলে, দেখলে, তোমার শাস্তি মানিনি। ইসরাত হাসতে হাসতে বলে। তুমি তো সব জোর করে করেছো। অনেক বলে। তাহলে রেসপন্স করলে কেন? ইসরাত চোখ বড় বড় করে বলে, আমি আমার স্বামীর সঙ্গে রোম্যান্স করেছি, তাই রেসপন্স করেছি। এদিকে অনেক 1000 কোটি টাকার টেন্ডারে অংশ নিয়েছে। কিছুদিন আগে টেন্ডার জমা দিয়েছে। সেই কোম্পানির হেড অফিস থেকে তাকে ডাকা হয় সাক্ষাতের জন্য। আরও একটি কোম্পানি একই দামে এবং একই মানে টেন্ডার জমা দিয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনকে একসাথে ডেকে কথা বলা হবে। 2 কোম্পানির মধ্যে আলোচনা করবে। অনেক হাজির হয়। ও মিটিং রুমে গিয়ে দেখে সেখানে বসে থাকে এক অপূর্ব সুন্দরী এমডি বসে আছে। অনেকের চোখ পড়ে সেই সুন্দরী এমডির, আর পড়ে যায় বিস্ময়ে। সেই মেয়েটি আর কেউ নয়, সে ছিল মিসেস রুবাইয়াত ইসলাম অরু, অনেকের প্রাক্তন স্ত্রী। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নীরবতা, বিস্ময়, ব্যথার, অপূর্ণতার ছায়ায় ঢাকা পড়ে পুরো কক্ষ। অফিসের মিটিং রুমে প্রবেশ করতেই চোকাচোকি হয় অরু ও অনেকের। মুহূর্তেই তাদের মুখ ছড়িয়ে পড়ে বিস্ময়ের, অবিশ্বাসের ছাপ। যেন বহু বছর আগে হারিয়ে যায় এক বিষাক্ত অতীত আজ হঠাৎই সামনে এসে দাঁড়িয়েছে। অনেক মনে মনে ভাবে, এই কালো অতীত থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই অতীত যেন আমার পিছু ছাড়ে না, আবার ফিরে এসেছে। অন্যদিকে অরু বিস্ময়ে ঘুরে ভাবতে থাকে, কত খুঁজেছি তোমায় অনেক, কিন্তু পাইনি। আজ হঠাৎ তোমার সামনে পেয়ে বিশ্বাসই হচ্ছে না। তাও আবার এত বড় একটা কোম্পানির এমডি হিসেবে কিভাবে সম্ভব? অরু অবাক হয়ে যায়। অনেক তার সামনে দাঁড়িয়ে একটা বিশাল গার্মেন্টস কোম্পানির মালিক হয়ে। মিটিং শুরু হয়, আলোচনা চলে নানান প্রস্তাব নিয়ে। শেষে সিদ্ধান্ত হয় টেন্ডারটি অনেকের কোম্পানি পাচ্ছে। সফলভাবে ডিল ফাইনাল হওয়ার পর অনেক মিটিং রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু অফিসের বাইরে এসে দেখে অরু দাঁড়িয়ে আছে অপেক্ষায়। অনেক চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু অরু তার পথ রোধ করে দাঁড়িয়ে যায়। প্লিজ অনেক, তোমার সাথে একটু কথা আছে। অরুর কণ্ঠে করুণ আকুতি। অনেক মুখ ঘুরিয়ে ঠান্ডা গলায় বলে, মিস অরু, আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আমি আমার অতীত এবং আপনাকে এই 2 ছায়া থেকে অনেক দূরে থাকতে চাই। অরু অনেক মিনতি করে কাঁদতে কাঁদতে চেষ্টা করে অনেককে কিছু বলতে, কিছু বোঝাতে, কিন্তু অনেক তার দিকে ফিরেও তাকায় না। কোনোরূপ পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায়। ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুর কণ্ঠ শোনা যায়। মা, আসো না, আর কতক্ষণ বসিয়ে রাখবে? শিশুটি অরুর ছেলে আদর। অরু মৃদু কণ্ঠে উত্তর দেয়, আসছি বাবা। অনেক থেমে যায় এক মুহূর্ত, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, আমি চলি মিস অরু, আপনার স্বামী এবং সন্তান আপনার জন্য অপেক্ষা করছে। এই বলে একটুও পিছনে না থেকে সোজা চলে যায় অনেক। অনেক বাসায় ফিরে আসে, কিন্তু মুখে কোনো কথা নেই, চুপচাপ বসে থাকে। ইসরাত এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হলো? টেন্ডার তো পাওনি মনে হচ্ছে। অনেক শান্ত গলায় উত্তর দেয়, পেয়েছে, আমার কোম্পানি টেন্ডারটা পেয়েছে। ইসরাত আশ্চর্য হয়ে বলে, তাহলে মন খারাপ কেন? মুখ এত অন্ধকার কেন অনেক? হঠাৎই অনেক ইসরাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কথা দাও ইসরাত, যাই হোক না কেন তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, কথা দাও প্লিজ। এই বলে সে হু হু করে কেঁদে ফেলে। একটি অসহায় শিশুর মতো ইসরাত ভয় পেয়ে যায়। তারপর বলে, কি হয়েছে? এমন করে বলছো কেন? অনেক বিছানায় বসে পড়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। তারপর বলে, চলো আমরা এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাই। ইসরাত অবাক হয়ে বলে, কিন্তু এমন কি হয়েছে যে তুমি এমন পাগলামি করছো? অনেক ধীরে ধীরে বলে, যে অতীত থেকে বহু কষ্টে পালিয়ে এসেছি, সে অতীত আজ আবার সামনে এসে দাঁড়িয়েছে। আজ অফিসে অরুর সাথে দেখা হয়ে গেছে। ইসরাত চমকে ওঠে। অরু ম্যামের সাথে এখনো তোমার কোনো সমস্যা আছে অনেক? বলো আমায়। তোমার জীবনের এই রহস্য আর কতদিন বুকে লুকিয়ে রাখবে? অনেক মাথা নিচু করে বলে, যদি সত্যি বলি, যদি সব জানো, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও এই ভয়ে,
আর পরিবারকে কথা দিয়েছি আমার পরিচয় গোপন রাখবো, সবাই জানবে আমি এতিম। ইসরাত অনিকের হাতে হাত রেখে বলে, আমি এখন তোমার পরিবার অনেক, ওয়াদা করছি যত বড়ই ঝড় তুফান আসুক না কেন আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তার চোখে অশ্রু ঝরে পড়ে মনের গহীনে সে ভাবে, অনেক কষ্টে তো তোমাকে পেয়েছি অনেক, তোমাকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারি না, কিভাবে তোমাকে ছেড়ে যাব। অনেক ধীরে ধীরে বলে, ওরু আমার চাচাতো বোন, কিন্তু সেই সম্পর্কের বাইরেও একটা ভয়াবহ সম্পর্ক ছিল। ইসরাতের বুক কেঁপে উঠে, দম বন্ধ হয়ে আসে, তার ঠোঁট ফেটে যায় জিজ্ঞাসায়। অনেক বলে, ওরু আমার স্ত্রী। এই কথা শুনে ইসরাত যেন চূড়ান্ত বজ্রঘাতে বিদ্রোহ হয়, তার নিঃশ্বাস ও আটকে আসে, দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যায়। অনেক বলে,